4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ জানাবেন ডক্টর ইউনূস। বলেছেন, গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুলের অপচেষ্টায় তৎপর পতিত শক্তি। বিদেশ থেকে ভাড়ায় লোক এনে দেশ চালানো যায় না বলেছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক মহলে মনোভাব বোঝার তাগিদ বিশিষ্টজনদের। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শঙ্কিত সিএসি। জুলাই সনদ ছাড়া ভোটে আপত্তি এনসিপির। যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 জনের মৃত্যু। নিখোঁজ 1 জন, 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে আজ। রিলিজের অপেক্ষায় আরো 10 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুলের অপচেষ্টা চালাচ্ছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 4 থেকে 5 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে 14টি দল ও জোটের নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি এ সময় নির্বাচন বানচালের অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের জানান, 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা। উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চায় না। তিনি বলেন, রাতারাতি সংস্কার সম্ভব নয়, কয়েকটি বৈঠক করেই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে আনুপাতিক হারে যে আপনার পিআর পদ্ধতি নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয় না। আমরা এই কারণেই বলেছি যে নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে।
এদিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান। যারা অমূল্য সম্পদ হারিয়েছেন, সেই সম্পদ পৃথিবীর কেউ ফেরত দিতে পারবে না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া রাষ্ট্র গঠন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আর বিশিষ্টজনরা বলছেন, সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাবনাটা বুঝতে ব্যর্থ হলে আগামী বাংলাদেশ বাস্তবে রূপ দেয়া কঠিন হবে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে দেরি হওয়া ঠিক নয়। রাজধানীতে বই প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গেল আওয়ামী শাসনের সময় বিশ্লেষণ করে অর্থনীতিবিদ হোসেন জিলুরের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য বইয়ের মোড়ক উন্মোচন হয় রাজধানীর সিডাপ মিলনায়তনে। আলোচনায় বক্তারা বলেন, নানা কারসাজিতে রাষ্ট্রকে সবসময় দখল করে রাখা হয়েছে। বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণে ক্ষমতা ও জনগণের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। এই চেষ্টাটা কিন্তু শুধু বাংলাদেশকে দিয়ে হবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, সহযোগিতা আমাদের প্রয়োজন এবং তাদের কাছ থেকে আজকে অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমরা সংগ্রাম করছি দেশের অখণ্ড, সে কাজে তারা আমাদের সহযোগী হতে পারে। কিভাবে ক্ষমতাটা, প্রশাসনিক ক্ষমতা, এটা দুর্নীতিকে উস্কে দেয় কিংবা উৎসাহিত করে এবং তার ফলে অর্থনীতির যে ক্ষমতাটা, অর্থনীতি কার্যকরীভাবে তার দায়িত্ব পালন করার ক্ষমতাটা, সেটা কিভাবে ক্ষয় হয়ে গিয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে, তবে অবস্থার তেমন ইতিবাচক পরিবর্তন হয়নি। কথা বলেন সংস্কার প্রসঙ্গেও। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি না। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নিয়ন্ত্রণহীন ক্ষমতার লাগাম টেনে ভারসাম্য তৈরি করতে হবে। বলেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। উন্নয়ন রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, কারণ রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। সেটা আমি প্রায়ই বলি। আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি এবং রিফর্মের ব্যাপার অনেক আছে, যে অনেক কিছু করে ফেলবো, 10-11 সম্ভব না। আমি সাধারণত বলি একটা পদচিহ্ন পেছে রেখে যাবো, যে যাতে এটা ফলো করতে পারি, কিন্তু লং টার্ম, মিড টার্ম সংস্কার এটা করা যাবে না। ডিফিকাল্ট অনেক কিছু। বক্তারা বলেন, দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় দুর্নীতিকে উস্কে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে জুলাই আগস্টের আন্দোলন, এর একক কৃতিত্ব বিএনপি কখনো নিতে চায় না, চাইবেও না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের কৃতিত্ব এককভাবে নিতে চেয়েছিল, সেভাবে একটি পক্ষ এখন এককভাবে জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব নিতে চাচ্ছে। বলেন, বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন। ভিন্নমত পোষণ করলেও প্রতিপক্ষের প্রতি সহনশীল আচরণ করতে হবে। পেশাজীবীদের এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও বক্তব্য রাখেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য
অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। শনিবার ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অংশ নিয়েও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। প্রশ্ন করেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? দুঃখ করে তিনি আরও বলেন, জুলাই আগস্টে আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। জানান, আহতদের ওই সময় তিনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন। সম্মেলনে 3 বছরের জন্য উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। 20 জন ছাত্র সবুজ রঙের অ্যাপ্রন পরা, তারা সেখানে শুয়ে আছে। তারা আমাকে বলেছে, আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে দেখতে এসেছেন। অর্থাৎ যারা জীবন দিল, চক্ষু দিল, অঙ্গ দিল, জীবন দিল, এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। আমরা 71 যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লব গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার মতে, ক্ষমতার পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত 11তম মানবাধিকার সম্মেলন 2025 শীর্ষক সেমিনারে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, যা শুধু আইন দিয়ে সম্ভব নয়। এর জন্য সবার উপলব্ধি, আত্মশুদ্ধি ও স্বচ্ছতার প্রয়োজন। আইনগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে এসব বাস্তবায়িত হলে সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে। ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতা থেকে সরে যাওয়ার ভয় চলে গেলে সরকার কিভাবে দানবে পরিণত হয়, আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে মানুষ তা দেখেছে। এর ভয়াবহ মূল্য উপলব্ধি করে চিন্তাধারা বদলাতে হবে। আইন দিয়ে সবকিছু হয় না। সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে আপনার ইনস্টিটিউশন গড়তে হবে। এই ইনস্টিটিউশন গড়ার কাজটা আমরা বুঝি না। আমরা মনে করি সমস্ত সংস্কার হচ্ছে, এখন আপনারা দেখবেন অনেকে বলে সংবিধানের মধ্যে এটা ঢুকাচ্ছে, এটা ঢুকাচ্ছে, এটা ঢুকাচ্ছে, অ্যাজ ইফ সংবিধানে সবকিছু ঢুকালে সাথে সাথে মানুষটা চেঞ্জ হয়ে যাবে। 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রয়েস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায়, তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি, যা মোকাবেলায় দেশি বিদেশি বিশেষজ্ঞ টিম কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকালে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট গ্রহণের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে কাজ চলছে। তফসিল ঘোষণার আগে এই ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া দেশ ও জাতির কাছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়বদ্ধতা রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ AI, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। নির্বাচনের তারিখের অন্তত 2 মাস আগে আপনারা জানতে পারবেন যে নমিনেশন কবে সাবমিট করতে হবে, উইথড্রয়ালের ডেট কবে, আপিলের ডেট কবে, প্রতি বরাদ্দের ডেট কবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি জানতে পারবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে, যা তরুণরা কখনোই হতে দেবে না। দুপুরে মৌলভীবাজারে বেড়িরপাড় পয়েন্টে জুলাই পদযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে চলবে না। বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী 3 আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে।
সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। মাইলস্টোন স্কুলের সেই বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে ৬ দিন, কিন্তু এখনো থামেনি কান্না, কমেনি আহাজারি। বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত। আর সরকারি তথ্য মতে এ পর্যন্ত নিভে গেছে ৩৫টি প্রাণ, নিখোঁজ রয়েছেন একজন। সবার লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে শনিবার মারা গেছেন ২ জন এবং রিলিজ দেয়া হয়েছে ২ জনকে। রিলিজের অপেক্ষায় আরও ১০ জন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিমান দেখে আকাশে উড়বার যে স্বপ্ন দেখেছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা, সে স্বপ্ন আর বাস্তব হবে না মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের। যেন আকাশ ভেঙে পড়েছে দুর্ঘটনার শিকার শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর। এ ঘটনায় পুরো দেশ শোকে স্তব্ধ। আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দাও। দুর্ঘটনার ৬ষ্ঠ দিনেও শুনতে হচ্ছে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থীর মৃত্যুর খবর। শনিবার সকালে খবর আসে স্কুলটির ৭ম শ্রেণীর ছাত্র জারিফকে আর বাঁচানো সম্ভব হয়নি। ৪০% দগ্ধ নিয়ে ভর্তি ছিলেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারও কিছুক্ষণ পরে দুঃসংবাদ আসে বার্ন ইনস্টিটিউট থেকে। বলা হয় পরপারে পাড়ি জমিয়েছেন স্কুলটির অফিস সহকারী মাসুমাও। ৯০% দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মানে ২২ তারিখে সকালে আমরা এই বার্ন ইনস্টিটিউটে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে। নির্দিষ্টভাবে কারোর উপরে দায় চাপানোর কিছু নেই। তো আমরা বলবো যে এইসব প্রশিক্ষণ বিমান ঢাকার ভিতরে না রাখার জন্য, আর বিশেষ করে যেহেতু একটা স্কুল, এখানে অনেকগুলো প্রাণ গেছে। এটা তো এমন না যে অল্প কটা ইয়ে গেছে। উনি ওখানকার স্টাফ ছিল, আমার বোন। আমার ছেলে হইলো, একটা ছেলে 6-এ পড়ছে, এই যে পরীক্ষা দিছে, সামনে অনেক স্বপ্ন ছিল, উনি আগাইতে পারলো না। আমি জানি না আমার কি হবে। হাসপাতালটিতে এখন পর্যন্ত ৪ জন ক্রিটিক্যাল ও ৯ জন সিভিয়ার রোগী ভর্তি আছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার ২ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র। যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল ৯:০০ আর একজনকে ১০টার দিকে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে এরই মধ্যে সিঙ্গাপুর, চায়না ও ভারত থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের সাথে সমন্বয় করে আহতদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। বলেছিলাম যে সিঙ্গাপুর, চায়না এবং ইন্ডিয়ার যে টিম, এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই, কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইন এনিমাস। এখানে আলাদা কারোর ডিসিশন নেই। আমাদের টিমই মেনলি এই ডিসিশনগুলো নেওয়ার পরে আমাদের টিমই, আমাদের জানেন আপনারা আমাদের 6টা ইউনিট ভাগ করা আছে, 6টা ইউনিট চিফের নেতৃত্বে আসলে তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি আছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আরও 2 দিন কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনায় 6ষ্ঠ দিন ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সহপাঠীদের হারিয়ে বাকরুদ্ধ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী শাফি সেদিন স্কুল ছুটির সাথে সাথেই ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল সে। অপলক দৃষ্টিতে ক্যাম্পাসের পানে তাকিয়ে শাফির 2 চোখ যেন বন্ধুদের খুঁজে ফেরে। ওই জায়গায় দোলনায় খেলতেছিলাম, তারপর আমার একটা বড় ভাই আমার ডাইকা, তারপর হায়দার আলী হোস্টেলে ওই জায়গায় নিয়ে গেছে, তারপর এই যে বিমানটা পড়ছে। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু পুড়ে টুড়ে গেছে, তারপর চেয়ার টেবিল পুড়ে গেছে, তারপর অনেকে টিফিন বক্স ছিল ওগুলো পুড়ে গেছে, ব্যাগটা পুড়ে গেছে। রানওয়ে সংলগ্ন ক্যাম্পাসের উপর দিয়ে
খুব কাছ থেকে এখনো প্রতিনিয়ত ওঠানামা করে বিমান। আগে যে বিমান দেখতে হইহুল্লোড় পড়তো শিক্ষার্থীদের, আজ সেই বিমানের শব্দে আটকে ওঠে মাইলস্টোনের শিক্ষার্থীরা। চোখের সামনে বাঁচার জন্য সহপাঠীদের আকুতি যেন আজও কাঁদায় প্রতিটি মানুষকে। আমাদের মাথার মধ্যে প্লেন ক্রস করলে আমরা ছবি নিতাম, আমরা খুশি হতাম, আমাদের ভালো লাগতো। আর এখন ক্রস করলে আমি কানে হাত দিই, আমার হাত পা কাঁপে। শুধু আমি না, আমার সব ফ্রেন্ডরা। আমাদের যখন কলেজটা ওপেন হবে, সেটা আজ হোক, কাল হোক, 2 মাস পর হোক, 3 মাস পর হোক, একদিন তো হবে। এই যে আমরা যখন ভবনটার সামনে দিয়ে ক্রস করব, যখন জানালা দিয়ে দেখব ভবনটা, যখন মনে পড়বে সেই সিনটা যে আমি দেখছি বাচ্চাগুলো চিল্লাইতেছে, আমি দেখছি বাচ্চাগুলো পুড়ে যাচ্ছে, এগুলো তো ভুলতে পারবো না। এগুলো একটা ট্রমা। এই ট্রমাটা আমাদের সারা জীবন, যারা ওইখানে আমরা ছিলাম, এটা হয়তো বা সারা জীবন আমাদের পিছ ছাড়বে না। কালকে আসছিলাম, বাট ভিড়ের জন্য ওভাবে দেখা হয় না। আজকে ভিতরে গেলাম, দেখছি তো আমি কাছ থেকে দেখছি, বাট আগুনের পর আমি আসিনি, তো আজকে পর আসলাম। দুর্ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও মানুষের আনাগোনা যেন কমছেই না। চোখের পলকে আকাশের তারা হয়ে যাওয়া ছোট্ট ফুলগুলো আর সুবাস ছড়াবে না স্কুল আঙিনায়। দূর দূরান্ত থেকে আসা উৎসুক মানুষের কৌতূহল দৃষ্টি আর প্রশ্ন, কবে ফিরবে আবার কোলাহল স্কুল ক্যাম্পাসে? আমরা অনেক কষ্টের মধ্যে আছি বলতে গেলে। এখন আমাদের মানসিক অবস্থা আপনারাই জানেন, কারণ হচ্ছে আমাদের ছোট ভাই বোনকে হারায় এখন আমরা যে মানসিক একটা অবস্থার মধ্যে আছি, এখন আমরা মানে ক্লাস করার মতো ইয়াটা আমরা রাখতে পারতেছি না। গার্ডিয়ানরা তাদের ছোট শিশুদের হারায় অনেক কষ্টে আছে, কিন্তু তাদের মনে কোনো ইয়েই নেই, কোনো আকাঙ্ক্ষাই নেই, তারা ভিডিও করতে আসে। এটা উচিত না একদম। যখন স্কুল ছুটি হয়েছে তখন আমার কোচিং ছিল, আমি তাড়াতাড়ি ওরা নিয়ে এখান থেকে গেছি। আমরা গেট থেকে বাইরে আনার পরেই আর কি প্ল্যানটা ক্র্যাশ হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত কোমল প্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, অভিভাবকদের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষ গভীর শোকাহত। স্কুলের এই ক্ষত কাটিয়ে উঠতে আগামী আরো 2 দিন পাঠদান বন্ধ রাখার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রমা কাটিয়ে উঠতে প্রয়োজনে পেশাদার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় লিটন খান। মাইলস্টোনের বিমান ট্র্যাজেডি, একসাথে এত শিশুর মৃত্যু ও আগুনে পুড়ে আহত হওয়ার ঘটনায় গোটা জাতি শোকাহত। তবে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত, তাদের অভিজ্ঞতা অন্য সবার থেকে আলাদা। চোখের সামনে সহপাঠীকে আগুনে দগ্ধ হতে দেখেছেন কেউ, কেউ বা নিজের সন্তানকে, কেউ হয়তো নিজেই আটকা পড়েছিলেন সেই ভয়াবহ আগুনে, কেউ আবার হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেরিয়েছেন। এমন ভয়াবহ সব অভিজ্ঞতা চাইলেও মন থেকে মুছে ফেলা কঠিন। তো এই অবস্থায় আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, অভিভাবকের মানসিক স্বাস্থ্য খুবই নাজুক অবস্থায় আছে। শিশু মানেই তো পরিবারের বাবা মা, তাকে প্রথমত শক্তিটা অর্জন করতে হবে এবং তাকে যেন সে নিয়মিত রুটিন ওয়ার্কটার মধ্যে যদি সে তার ঘুম, দৈনন্দিন খাওয়া দাওয়া, মৌলিক চাহিদা পূরণের দিকে যদি আসতে পারে, নেতিবাচক নিউজগুলা পরিহার করা, তাকে ধীরে ধীরে হয়তো বন্ধুর কথা বলা, প্রতিষ্ঠানে আস্তে আস্তে যাইতে হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, এই ঘটনার ফলে মাইলস্টোনের শিক্ষার্থী, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। ট্রমা কাটিয়ে উঠতে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। শিশু কিংবা কিশোর কিংবা এমনকি পূর্ণবয়স্ক মানুষদেরও যখন তারা এটাতে অবজার্ভ করবে কিংবা তারা এই ঘটনার মধ্যে দিয়ে যাবে, তাদের এই একুরি স্ট্রেস রিঅ্যাকশন কিংবা তাদের অন্যান্য আরও যে মানসিক রোগ তাদের সচরাচর হয়ে থাকে। এই জিনিসগুলি দেখেন যে ঘুম আসতেছে না, বারবার স্মৃতিগুলি মনে পড়তেছে, ভয় পাচ্ছে, ঘেমে যাচ্ছে, বুক ধড়ফড় করতেছে, অস্থির হয়ে যাচ্ছে, ফ্ল্যাশব্যাক হচ্ছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, অবশ্যই দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ তাদেরকে নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে বিশেষ সেল গঠন করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
চালু করা হয়েছে জরুরি কল সেবাও। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলা উদ্দেশ্যমূলকভাবে করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে র্যাব 11 সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শনের পর তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এসব উদ্দেশ্যমূলক মামলার যেন প্রকৃত নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার না হয়, এজন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। 5 আগস্টের পর থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারে ব্যাপকভাবে অভিযান চালানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনার ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে। আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, এমন মর্মান্তিক ঘটনায় সরকার সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ওয়াকিয়া ফেরদৌস নিধির পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকায় নিধির পরিবারের সঙ্গে বেশ কিছু সময় কাটান বিএনপি নেতারা। সন্তান হারানো পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা। জনগণের সরকার যখন দায়িত্ব নেবে তখন কিন্তু তারা সচেতনভাবে কাজ করে যাবে, কেননা তারা জানে তাদের জবাবদিহি করতে হবে। দেশ পরিচালনা করতে গেলে নানান রকমের সমস্যা আসে, দুর্ঘটনা আসে এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল সরকার সেই পরিস্থিতি যাতে সঠিকভাবে মোকাবেলা করতে পারে জবাবদিহিতার সঙ্গে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গের জন্য যথাযোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আজকের সরকারের দায়িত্ব। অন্যদিকে দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির আরেকটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপি নেতারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সমবেদনা জানাতে। তেমনি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অসুস্থ, আপনারা সবাই জানেন, তিনিও সমবেদনা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আগামীতে কোনো সরকার যেন নিজ স্বার্থে কথায় কথায় সংবিধান পরিবর্তন করতে না পারে, সে ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছার তাগিদ বিশিষ্টজনদের। রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, 1 বছরেও দৃশ্যমান কোনো সংস্কার বা পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করেছে। প্রথম দফার আলোচনার পর চলছে দ্বিতীয় দফার আলোচনা। সব দল ও নাগরিকদের মতামত ঐক্যের ভিত্তিতে গঠিত হবে জুলাই সনদ। আর সেই প্রস্তাবিত সনদ কেমন হবে সে বিষয়ে শনিবার দিনব্যাপী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। ধন্যবাদ। সংলাপে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে একই ব্যক্তি সরকার ও দল প্রধান হতে পারবেন না, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না ও ভোটের মাধ্যমে নারী সংসদ সদস্য নির্বাচন, এরকম বেশ কিছু বিষয়ে একমত পোষণ করেন বক্তারা। সংলাপে বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, বিএনপি সংস্কার চায় না, দেশে এরকম ন্যারেটিভ প্রচলিত আছে, কিন্তু বিএনপি সংস্কারের পক্ষে। বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সংস্কার করা না গেলে কোনো পরিবর্তন সম্ভব নয়। আর বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদ বলছে, সরকার সব সিদ্ধান্ত নিচ্ছে বিএনপিকে কেন্দ্র করে।
হচ্ছে যে অবশ্যই এই সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে, আমাদের দুদককে সংস্কার করতে হবে। সেগুলো এই সিস্টেমকে যদি সংস্কার করা না যায়, সিস্টেমকে যদি স্বচ্ছ এবং দায়বদ্ধ করা না যায়, তাহলে রাজনৈতিক দলগুলো ভিতরে যতই সংস্কার করুক, আমার কিন্তু আলটিমেটলি গেইনটা আমরা পাবো না। একটা মেরুদণ্ড ভাঙা সরকার, আমরা গণ-অভ্যুত্থানের পরে এই রকমের দুর্বল সরকার বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার এই অভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন সুষ্ঠু সম্ভব নয় দাবি করে বিশিষ্টজনেরা বলেন, প্রস্তাবিত স্থানীয় সরকার আইনে 30 থেকে 40 দিনে ইউনিয়ন থেকে সিটি নির্বাচন সম্ভব। কতগুলো সে মৌলিক যদি সংস্কার না হয় তাহলে ওই যে আমাদের নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে কোনো আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। তো এই মৌলিক সংস্কারের মধ্যে একটা হলো যে কথায় কথায় যেন সংবিধান পরিবর্তন করতে না পারে। আপনি যে ইলেকশন করবেন জাতীয় নির্বাচন, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না জাতীয় নির্বাচন আপনি করতে পারবেন। যে পুলিশ, যে ব্যুরোক্রেসি, যে রাজনৈতিক দলগুলো আপনারা আছেন, এই ইলেকশন আসলে আরো হত্যা বাড়বে, মারামারি বাড়বে, রক্তপাত বাড়বে মনে হচ্ছে। আর প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক দলগুলো আমাদের সবার ঠিকাদারি নিয়ে নেয় নাই। উবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এনবিআর সংক্রান্ত অভিযোগ ঘরে বসে করার ব্যবস্থা আছে, কিন্তু কেউ অভিযোগ করতে চান না। যারা এতদিন সহ্য করেছেন তাদের একটা পর্যায়ে গিয়ে প্রতিবাদ করতে হবেই। রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে বেশি গুরুত্ব বলে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, সংস্কারকে কিতাবে রাখলে হবে না, সংস্কারের চেয়েও বেশি প্রয়োজন বাস্তবায়ন। তিনি বলেন, কর দেয়া কোনোভাবেই ঐচ্ছিক বিষয় নয়, সামর্থ্য অনুযায়ী প্রতিটি নাগরিককে কর দিতেই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যে গত 50 বছর ফেল করেছে, কারণ লক্ষ্যগুলো বাস্তবতা নিরিখে করা হয়নি। এ পর্যায়ে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, 5 আগস্টের পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। বিকেলে ফরিদপুরের সদরপুরের আকটের চরে রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়ন ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া এসব কথা বলেন। আলোচনা সভা শেষে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহত শিশুদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচারের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলিয়া। প্রতিবাদ সমাবেশে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনটির মুক্তিযোদ্ধারা। কমিটেড টু এক্সিলেন্স এই মূল মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইউএপির 11তম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। সকালে রাজধানীর সেনা চত্বর মাটিকাটা এমপির চেকপোস্ট এলাকায় সমাবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে স্নাতকদের মাঝে ডিগ্রি ও স্বর্ণপদক বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফয়েজ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য প্রযুক্তি খাতের অন্যতম ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েতুর রহমান। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বাংলাদেশের চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন সেবার মানোন্নয়নে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। এই কলেজে 5 বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে পরিচালিত হবে। যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে ফিজিওথেরাপি পেশাজীবীর ঘাটতি পূরণে দক্ষ ও মানবিক থেরাপিস্ট গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানান বক্তারা।
মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতায় সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। জেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, কক্সবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকন সহ অনেকে। কেরানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার তারানগর ইউনিয়নের একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 3 শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সভা হয়েছে। শনিবার সকালে রাজধানীর ক্রীড়া পরিষদ ভবনের একটি কনভেনশন হলে এই সভা হয়। সমিতির সভাপতি সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডক্টর AFM মতিউর রহমানের সভাপতিত্বে মহাসচিব ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রানা শফিউল্লাহ, মোহাম্মদ ইউনুস ও মোশাররফ হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ জানাবেন ডক্টর ইউনুস। বলেছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুলের অপচেষ্টায় তৎপর পতিত শক্তি। বিদেশ থেকে ভাড়ায় লোক এনে দেশ চালানো যায় না বলেছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক মহলের মনোভাব বোঝার তাগিদ বিশিষ্টজনদের। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শঙ্কিত সিইসি। জুলাই সনদ ছাড়া ভোটে আপত্তি এনসিপির। যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 জনের মৃত্যু, নিখোঁজ 1 জন। 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে আজ, রিলিজের অপেক্ষায় আরো 10 জন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।